অনির্বাণদাকে ছাড়া ছবি কেউ ভাবছেও না কলকাতায়, তৈরি হতো অনেক দূরের কথা। হিরো মাটির ভার থেকে এরম করে করে দই কাচি কাচি খেয়ে এরম করে খাচ্ছে, এগুলো আমরা হিরোকে দেখতাম না না বাবা, ওই সিনেমাটায় গোফ রেখেছো, এটা গোফ রাখা যাবে না বলে আমার ধরে আগে গোফটা কাটিয়ে দিয়েছে। এটা একটা টেকনিক, কিন্তু এরকম বেশি করে যদি বলা হয় সমাজে কোনো একটা বার্তা পৌঁছে দেওয়া সবসময় সিনেমার দায়িত্ব হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে নয়। মানে সিনেমা ইজ নট সোনলি রেসপন্সিবল ফর দ্য সোসাইটি। সোসাইটিতে এমনি প্রচুর খারাপ হচ্ছে, একে তো বলছি নিজের মুখে, তারপর এখানেও আমার নাকি অসুবিধে, তো এই নিয়ে ইশারা বলছে, তো ইশারা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি 24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে যে দুজন আছে সেই দুজনকে ছাড়া এখন টলিউডে ছবি তৈরি হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তী। এটা অনির্বাণদার জন্য সত্যি, অনির্বাণদাকে ছাড়া ছবি কেউ ভাবছেও না কলকাতায়, তৈরি হতো অনেক দূরের কথা। আমার ক্ষেত্রে এটা সত্যি নয়, আমার ক্ষেত্রে এটা কোইন্সিডেন্টাল যে কয়েকটা ছবি ব্যাক টু ব্যাক রিলিজ হয়ে গেছে। কিছুদিন বাদে রিলিজ হলেই হয়তো মাঝখানে অনেকটা গ্যাপ থাকতো আর কি। কিন্তু বিভিন্ন ধারার ছবি হচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। আর অনির্বাণদা, সত্যি তোমাকে ছাড়া ছবি হচ্ছে না? আমি শুনলাম এটা নাকি নতুন রুলস আসছে। হ্যাঁ, এইসব বলে বলে যদি আমাকে আমাদের একদম নেওয়াটা বন্ধ করে দাও, আমার কাজটি আর কেউ করবে না। এটা একটা টেকনিক, কিন্তু এরকম বেশি করে যদি বলা হয় যে তারপর লোক বললো, ও বাবা ওকে তো পাওয়াই যাবে না, ও এত ব্যস্ত করে কেউই নেবে না, সেরকম একটা অবস্থায় যদি আমি জানি না। এবার ওরটা যেমন ও বললো যে ওর রিলিজগুলো সবই কোইন্সিডেন্টাল, আমারটা যেমন একদম প্ল্যান, আমি নিজেই ঠিক করেছি যে এই তো সেরকম যদি ভেবে ঠিক করলে একবার বল। ওই তো আমি ঠিক করলাম সপ্তাহে একটা করে ছবি কি করে রিলিজ হবে, যে পরপর এক মাসে যদি এরকম রিলিজ হয় তাহলে কি কোন কোন ডেটে আমি করতে পারবো। তার মধ্যে বিক্রম কোনটায় আছে, আমি কোনটায় আছি, কোন কোন ছবি এমন আছে যেখানে বিক্রম আমি দুজনেই আছি, হ্যাঁ তাহলে সেগুলোকে কতটা স্পেস দেওয়া উচিত, এসব তো আমি ঠিক করি। এটা জানতে তুমি? না, আমি অনির্বাণ থেকে এখন প্রভাবশালী না? আরে আমরা সবাই খুব প্রভাবশালী। আমিও আজকে এখানে এসে নানান জিনিস জানতে পারলাম, যার পরে আমার নিজেকে খুব প্রভাবশালী বলে মনে হচ্ছে। তুমি জানতে পেরেছো কি কিছু? না, আমি এক নাগারে ইন্টারভিউ দিচ্ছি, আমার অন্য কিছু নিয়ে আচ্ছা, একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে টলিউডের এই যে একটা ব্যাপার যে এতদিন ছিল হিরো কেন্দ্রিক ব্যাপার, সেই ব্যাপারগুলো আস্তে আস্তে মুছে এমন এমন ছবি এখন হিট করছে। বা কমার্শিয়াল ছবিতে আমরা খালি ভাবতাম যে হিরো কেন্দ্রিক মানেই কমার্শিয়াল, বা আর কি কমার্শিয়াল বলতে যেটা বুঝি আর কি, যে মাস পিপলের জন্য যে ছবি, কিন্তু সেই জায়গাটা অনেকটা ভাঙছে। কারণ আমি যতদূর জানি সেটা হচ্ছে একেনবাবু খাদানের থেকে বেশি ব্যবসা করেছে। এবং কিন্তু একেন বাবু তো একেবারে হিরো কেন্দ্রিক ছবি, একেন বাবু হিরো মানে অনির্বাণদা হিরো, এবং তুমি বলতে পারো যে হিরোর সংজ্ঞা পাল্টেছে। এক্স্যাক্টলি, হিরোর অ্যাপিয়ারেন্স আগে যেরকম লোকে ভাবতো সেরকম নাও হতে পারে, সেটা লোকে ভাবছে। বাট আমি তোমায় বলছি যে একেন বাবু দ্য ওয়ে ইট ইজ সেলিব্রেটেড, একেন বাবু তো অন্য যে কোনো মেইন স্ট্রিম ছবির স্টিরিওটিপিক্যাল হিরোর ইমেজকে ভেঙে নিজস্ব একটা নতুন ইমেজ তৈরি করেছে। সুতরাং একেন বাবু একেবারে হিরো, হয়তো হিরোর ডেফিনেশন না, হ্যাঁ ও সেটাই মিন করার চেষ্টা করছিল, যে হিরো বলতে আমরা যেটা বুঝতাম সেই ডেফিনেশনটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। কারণ দেখো এখন আমি ওটা তো ঠিকই, এবং শুধু হিরোর কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু না, যে আমাকে টিপিক্যাল হিরোদের মতো দেখতে না, কিন্তু আমি প্রধান চরিত্রে করছি বা সেটা ভেবে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, শুধু সেটা না, হিরোর তো কিছু তুমি ক্যারেক্টারিস্টিক্সও ভাবতে এইগুলো হিরো করে ফিল্মে। আমরা এখন হিরো মাটির ভার থেকে এরম করে করে দই কাচি কাচি খেয়ে এরম করে খাচ্ছে, এগুলো আমরা হিরোকে দেখতাম না, আমরা দেখতাম পার্শ্ব চরিত্র কিছু থাকতো তারা করতো। কিন্তু এগুলো তো এসেনশিয়াল হিউম্যান কোয়ালিটিজ, আমরা বাঙালিরা এটা করে থাকি, তাহলে ওয়াই নট এ হিরোর সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেলিব্রেটেড হচ্ছে, বুঝেছো? সেইটা একটা বরঞ্চ নতুন একটা অন্য ইন্টারভিউ বলেছিলাম, যে একজন হিরো সে ভয় পেতে পারে, সে খাবার সময় এরমভাবে খেতে পারে, সে আমরা সাধারণ জীবনে যা যা করে থাকি মানুষ হিসেবে সেগুলো করতে পারে, কিন্তু সেও গল্পের প্রোটাগনিস্ট, তাকে ঘিরেই গোটা গল্প। এবং এই ছবিটার কথা যদি ভাবো, এই যে মৃগয়াতে 4 জন কপ আছে। এবার আমরা ছবিতে মানে পুলিশ যেখানে হিরো,
তাদেরকে আমরা যেরকম দেখতাম, মানে আমরা এখন ছোটবেলায় যা দেখেছি, একটা ডায়লগও আছে না যে সব পুলিশ অফিসাররা সিঙ্গাম হয় না, কেউ কেউ তোর বাবার মতো। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে আছে, খুবই খুবই, আমার মেয়ে ওটা বলছে এটাতে। তো তখন আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যেরকম দেখতাম পুলিশদের, এখন কিন্তু অনেক রিয়েলিস্টিক ওয়েতে কাস্টিংও করা হয়। হ্যাঁ, এখন ওই পুলিশ, আমরা তো অ্যাকশনও করছি, এবার বিক্রমের চেহারা, অ্যাপ্রোচ, সেটা ওই ডেফিনেশনে তবু খানিকটা ফিট করে যায় আমাকে, বা রিজওয়ানকেও ফিট করে যায়, কিন্তু আমাকে ঋত্বিককে ওই অ্যাকশন কপ হিসেবে তো আগে কেউ ভাবতো না, কিন্তু এখন এরকম চেহারাকেও, মানে রিয়েলিটিতে যারা পুলিশ হয় তারা যেরকম সেরকমই ভাবা হচ্ছে। সেটাও একটা খুব বড় কারণ যে এখন কাস্টিংয়ের জন্যে তার অ্যাপ্রোচটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে ওই ক্যারেক্টারের জন্যে, সেটাতে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় রাদার দ্যান ওই হিরোইক চেহারাটা। সেটা কিন্তু বোথ, মানে আমার মনে হয় যে মেল এবং ফিমেল অ্যাক্ট্রেস দুজনদের ক্ষেত্রেই এটা ঘটেছে, এবং এইটাতে কিন্তু ওটিটির একটা বড় ভূমিকা আছে। ওটিটির আগে, ওটিটিতে যখন অনেক অ্যাক্ট্রেসদের প্রোটাগনিস্ট হিসেবে কাস্ট করা হলো যারা খুব অর্ডিনারি দেখতে, সেটা তারা তখন দর্শকরা সেটা অ্যাপ্রিসিয়েট করলো। হ্যাঁ, তখন বুঝলো যে এদের বড় পর্দায় এই চেহারাগুলোকে আমরা যদি নিয়ে আসি তাহলে লোক কিন্তু দেখবে। আই থিঙ্ক ওটিটি যদি না থাকতো বা না আসতো, তাহলে একেন বাবু একটা গল্পের হিরো এবং সে এত পপুলার হয় বা হতে পারে, সেটা বোধহয় আমরা কোনো প্রযোজক বা কোনো ডিরেক্টরকে কনভিন্সও করতে পারতাম না। সেটাও সত্যি। ঠিক 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 ঠিক। তো সেটা তো আমাদের ওই পথ আমাদের ওটিটি দেখিয়েছে একেবারেই তাই। তোমার এটা কত নাম্বার পুলিশ চরিত্র? না, ওরকম আমি যে অনেকবার পুলিশ হয়েছি তা না, কিন্তু আমার থেকে অনির্বাণদা বেশি পুলিশ হয়েছে। হ্যাঁ, অনির্বাণদাকেও এই অনেক একই বেশি। প্রশ্ন। অনির্বাণদা পুলিশ আর গোয়েন্দা, খুব মানে গোয়েন্দা একটাই করেছি, গোয়েন্দা চরিত্র একটাই করেছি। এত বার করেছো না, এই জন্য মাথায় গোয়েন্দা। এবার ওটা করেছি 11 বার, আর আমি পুলিশের চরিত্র বোধহয় 11 বার করেছি। 11 বার মনে হয়, প্রচুর পুলিশ। আমার 3 নম্বর কিন্তু। হ্যাঁ, না, আমার অবন্তি। আমার খোঁজ বলে একটি সিনেমা অর্ক ডিরেক্ট করেছিল, সেটি 2016 না 17 রিলিজ করেছিল। তারপরে রিসেন্টলি দুর্গাপুর জাংশন এবং তার গায়ে গায়ে মৃগয়, এই দুটো সিনেমা একটু গায়ে গায়ে বলে হয়তো মনে হচ্ছে এরকম। এবং যেহেতু দুর্গাপুর জাংশন আর মৃগয়া প্রায় গায়ে গায়ে রিলিজ আমরা জানতে পারছিলাম বা বুঝতে পারছিলাম, সেই জন্য আমার ডিরেক্টর ইনশিওর করেছিল যে এখানে আমার গোফ রাখতে দেবে না। বলেছিল না না বাবা, ওই সিনেমাটায় গোফ রেখেছো, এটা গোফ রাখা যাবে না বলে আমার ধরে আগে গোফটা কাটিয়ে দিয়েছে। তো আমার 3 নম্বর সিনেমা পুলিশ হিসেবে, এরকম না যে অনেক ছবি পুলিশ হিসেবে। আচ্ছা, অনির্বাণদা এবং বিক্রম দুজনকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলিউডে এখন এই 8 ঘন্টা কাজ করা নিয়ে প্রচুর কথা হচ্ছে। এই ব্যাপারে তোমাদের কি মতামত? মানে এই যে কাজের সময়সীমা 8 ঘন্টা বেঁধে দেওয়া উচিত কি উচিত না, বা তাতে কি ফ্রুটফুল, মানে ওতে কাজ কতটা বেটার হতে পারে বলে তোমাদের মনে হয়? না না, 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করলে কাজের আউটপুট হয়তো আমাদের ক্ষেত্রে বেটার হতেই পারে, কারণ আমরাও মানুষ। অভিনয় করার সময় যদি আমাদের 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হয়, একটা পয়েন্টে গিয়ে আমাদেরও কাজ এফেক্টেড হবে, কাজের কোয়ালিটির ক্ষতি হবে, সেটা ঠিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেখানে কিছু বাজেটগত কনস্ট্রেন আছে, এবং একটা সিনেমার জন্য কত দিন আমরা শ্যুট করতে পারবো তার একটা লিমিট থাকে, ডিপেন্ডিং অন দ্য বাজেট। এবার আমাদের এখানে যদি সত্যিই কেউ এরকমভাবে 8 ঘন্টা শ্যুট করবে বলেন, তাহলে তার তো নাম্বার অফ ডেজ বাড়বে শুটিংয়ে, এবং তার বাজেট বেড়ে যাবে। সেইটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ সিনেমা আমরা ওটা অ্যাফোর্ড করতে পারবো না। বাট আমি এটা বিশ্বাস করি, আমি জানি না অনির্বাণদা তুমি কি বলবে ব্যাপারে, যে একটা নয় একটা ঘন্টা 12-র বেশি না আর কাজ করার মতন মানসিকতা থাকে না। মানে আমরা ড্রেনড আউট হয়ে যাই অ্যাজ অ্যাক্টর্স। যখন কোনো একটা সিনেমার ক্ষেত্রে বা কোনো একটা কাজের ক্ষেত্রে আমাদের কোনো দিন 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে হয়, আমি দেখেছি যে 13-14 ঘন্টা ক্রস করার পরে না, আমি নিজের বেস্টটা না তো ডেলিভার করতে পারি না, আমাকে দেখতে ভালো লাগে, তখন শুধুমাত্র আমরা জানি যে এইটা করে দিতে হবে বলে করতে হয়। কিন্তু একটা আপার লিমিট কাজের, মানে ঘন্টার ক্ষেত্রে যে কত ঘন্টা একটা মানুষ কাজ করতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রিতে দরকার, যে কোনো শ্রমের ক্ষেত্রে দরকার, আমাদের ক্ষেত্রেও দরকার বলে মানুষ। একদম আমাদের আমি একদম এগ্রি করছি যেটা। দেখো, একটা 8 ঘন্টা, একটা তুমি যদি আমাদের অভিনয়ের কথা বাদ দিয়ে অন্য যে কাজ আছে, চাকরিতে যারা ডিউটি করে তাদের আওয়াজটা কতক্ষণে? 8 ঘন্টা। প্রাইভেট যেখানে হয় সেখানে 10 ঘন্টা এরকম আছে। আমাদের তো এমনি 14 ঘন্টা হচ্ছে মিনিমাম একটা দিনের কমিটমেন্ট, মানে 14 ঘন্টা। সেটা সবার, শুধু অ্যাক্টার্সদের তো না, অ্যাক্টার্স টেকনিশিয়ান সবার। ফিল্মের ক্ষেত্রে সেটাও না, সেটা আরও বাড়ানো যেতে পারে। এবার অ্যাকচুয়ালি সত্যি ক্রিয়েটিভ ইনপুট একজনের পক্ষে দেওয়া, সেটা তো সবচেয়ে বেশি কাজ হয় শরীর দিয়ে না,
মাথা দিয়ে মস্তিষ্ক 14 ঘন্টা বিয়ন্ড 14 ঘন্টা আর কাজ করতে 8 ঘন্টা 10 ঘন্টার পরেই যথেষ্ট বার্ডেন লাগে। এবার আমাদের ধরো এক এক দিনে যেমন লোকেশন অনুযায়ী এই লোকেশনে যা যা সিনস আছে আমাদের করে ফেলতে হবে, যে পরিমাণ সময়ের মধ্যে আমাদের করতে হয় আমরা অলরেডি ওভার বার্ডেন থাকি, মানে এতটা পরিমাণ ডেলিভার করতে হয়। এটা যদি তারও বাইরে চলে যায় তাহলে সত্যি আর করা যায় না। এবার সেক্ষেত্রে আমি তো আমার কথা, আমায় যদি ইন্ডিভিজুয়ালি যে তুমি কি চাও, আমি তো বলবো যে আমার কাজের আওয়ার্স যদি আর একটু কমে যায় আমি আর একটু বেটার কনসেন্ট্রেট করে আর একটু ভালোভাবে করতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন কোনো সিনেমা মানে সিনেমা তো বেসিক্যালি প্রথমে স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর যে গল্পটা ভেবেছে তাদের দিয়ে হয়, তারা প্রথমে ভাবেন এবং তারপর সেটা ডিরেক্টরদের কাছ থেকে অভিনেতার কাছে আসে। কিন্তু কোনো সিনেমায় এখন কোনো রকম কোনো বিষয় উঠলেই সেটা অভিনেতাদের দিকে তাক করা হয় যে এ কেন ওই সিনেমাটা করল। এই বিষয়টা বা আমার এইটাই প্রশ্ন যে একজন অভিনেতার ক্ষেত্রে যার ব্রেড অ্যান্ড বাটার অভিনয়, তার কি সর্বদা মোরালিটি দিয়ে ভাবা সম্ভব হয় এই ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে? কি বলবো, মোরালিটির কথা বলছো তুমি, আমি বলো একটা কিরকম মোরালিটি, মানে আমি একটা খারাপ চরিত্র করলাম কেন? যেমন আমাদের সিনেমায় সৌরভ দাস ও অ্যান্টাগনিস্টটা করেছে না, এখানে না অ্যান্টাগনিস্টের কথা নয়, এখানে হচ্ছে যে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারটা হয়তো নেগেটিভ কিন্তু তাকে পজিটিভলি পোর্ট্রে করা হচ্ছে, বা অনেক ক্ষেত্রে মিসোজিনি ক্যারেক্টার সেটাকে এন্ডোর্স করা। আমরা এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমরাও এই বিষয়টা নিয়ে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছি, কারণ একটা সোসাইটি ক্যানট বি ডিপেন্ডেন্ট অন সিনেমা যেটা সবসময় ভালো কথা বলবে না। আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি কোনো ক্যারেক্টারকে মনে হয়, তুমি যেমন যে ওয়ার্ডটা ইউজ করলে যে মিসোজিনি, তাহলে সেইটাকে অ্যাক্টর ওটাকে অভিনয় পোর্ট্রে করেছে মানে নট নেসেসারিলি সেটাকে গ্লোরিফাই করছে। স্ক্রিপ্ট যেরকমভাবে হয়েছে তাতে ওই ক্যারেক্টারটাকে ওরকমভাবেই লেখা আছে। এবং হতে পারে যে অভিনেতা কিন্তু সবসময় যে রোলটা প্লে করছে সেই রোলটা প্লে করার মাধ্যমে সে কিছু প্রিচ করছে না, বা সে একটা সোশ্যাল মেসেজ রাখছে না যে আমি এটা করছি, আসুন সবাই এটা করুন, তা না। কিন্তু এরকম ক্যারেক্টার্স তো আছে। তুমি যদি অন্য একটা প্রশ্ন করো যে সেই ক্যারেক্টারটাকে দেখানো কেন হলো, হ্যাঁ কেন সেটাকে, কিন্তু ফিল্মে সেটাকে দেখানো হলো মানেই যে সেটাকে বাহবা দেওয়া হচ্ছে তা তো না। আমরা তো বলি এটা যে আমরা যে কোনো আর্ট ফর্ম যেগুলো করি সেটা আমাদের সোসাইটির একটা রিফ্লেকশন, তো সেই হিসেবে তার মধ্যে ভালোটাও থাকবে খারাপটা তো কাউকে পোর্ট্রে করতে হবে। সেটা দেখে যদি আমার মনে হয় যে এটা খারাপ, রাদার সেটা তো আন্ডারলাইন করলো যে আমার এটা এতটা জানা ছিল না, আমি জেনে বুঝতে পারলাম যে এই লেভেলেও মানুষ খারাপ। আমার খুব মনে হয় যে এটা যদি ধরো আমাদের যদি অডিয়েন্স বা আমাদের আশেপাশের মানুষ যদি ভাবতে শুরু করে যে সমাজে কোনো একটা বার্তা পৌঁছে দেওয়া সবসময় সিনেমার দায়িত্ব হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে নয়। মানে সিনেমা ইজ নট সোনলি রেসপন্সিবল ফর দ্য সোসাইটিতে এমনি প্রচুর খারাপ হচ্ছে। আগে তো আমরা মানুষ হিসেবে যদি সেইগুলো ঠিক করতে যেতে পারি নিজেদের লিমিটেড পসিবিলিটিতে, সেইটা বরঞ্চ সোসাইটিকে বেশি হেল্প করবে। অনির্বাণ, তোমার কি মনে হয় যে সিনেমার এখনো সেই প্রভাব আছে যা সমাজের উপর ফেলতে পারে? এটার উত্তর দেওয়া খুব মুশকিল। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তুমি যাই বলতে চাও, লার্জলি আমি বলছি, এর এক্সেপশন অবশ্যই আছে এবং আমার ধারণাটাই একমাত্র ঠিক এটাও বলছি না, কিন্তু আমি যেটাই বলতে চাই সেটা সাম সর্ট অফ এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েও আসলে সেটা পৌঁছানো অনেক সহজ হয়। মানে আমি একটা জিনিসকে খুব সিরিয়াসলিও পৌঁছাতে পারি, আমি একটা থ্রু এন্টারটেনমেন্টও আমি পৌঁছাতে পারি। এন্টারটেনমেন্ট দিয়ে পৌঁছলে সেটা এন্টারটেন মানেই কিন্তু হচ্ছে যে নাচ গান, তা কিন্তু না, ঠিক আছে? মানে আমার লাইফের সিরিয়াস ইস্যুজও আমি থ্রু এন্টারটেনমেন্টের ডেফিনেশনটা অনেক বড়, মানে শুধুই সেটা হাসি এবং মজা এবং কমেডি এবং গান না, তো সেটা মানে যেটা দেখতে ভালো লাগে, রাইট, সেই রকম একটা ফরম্যাটে দিলে আমার মনে হয় যে কোনো মেসেজ পৌঁছানোটাও অনেক সহজ। আমরা শেষ করব। আমি শেষ করার আগে বলবো যে আমাকে সৌরভ বলে গেছে যে শুটিংয়ে নাকি তোমাদের খুব ঝামেলা হয়েছিল। শুটিংয়ের পরেও হয়েছে ঝামেলা, তার একটা কারণ আছে।
তার একটা সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সৌরভ ঠিক কথা খুব কম বলে। সৌরভ বেশিরভাগই বাজে কথা বলে, এবং সৌরভ যখন নিজে থেকে এগিয়ে এসে কোনো কথা বলে তখন তো অবধারিত সেটা বাজে কথা বলেছে। এবং তুমি সৌরভ নারদ হতে ভালোবাসে, ও চায় সবার ঝগড়া হোক। সৌরভকে জিজ্ঞেস করো যে কি ঝামেলা হচ্ছে আমাদের। তুমি একটা কি বলছিলে, তার একটা কারণ আছে। না না বলছি সেটাই, তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে অনির্বাণদা জটায় আসতে বলা হয় তার 5 মিনিট আগে ঢোকেন, আর আমার ঢুকতে প্রত্যেকবারই 15-20 মিনিট লেট হয়, আধ ঘন্টা লেট হয়, এরম হয়। আগে তো বলছি নিজের মুখে, তারপর এখানেও আমার নাকি অসুবিধে, তো এই নিয়ে ইশারা বলছে, তো ইশারা মানে অনেক দিনই হয়েছে। আর আমি সাক্ষী বললে এক্ষুনি নিয়ে আসতে পারবো। কাকে? ঋত্বিককে নিয়ে আসতে পারবো। ঋত্বিকদাকে ডাকো, ঋত্বিকদা নিজে লেটে এসছে, আবার নাকি আমার জন্য সাক্ষী দেবে। ও মানে ও ঘন্টা দুয়েক ওর জন্য ওয়েট কোনোদিন হয়েছে, ওর জন্য এবং সৌরভের জন্য। কোনো দিন হয়নি ঘন্টা দুয়ে। আমি তাহলে তুমি তো বদনাম করে দিচ্ছ গো, আমার ডিরেক্টররা নেবে না। ও না ঠিক, আমার পরপর ছবি রিলিজ হয় না, এবং ও লেট করে আসে না। এই ঝগড়া এখানে চলতেই থাকবে, মনে হচ্ছে অনেক আমরা কিন্তু সাক্ষী অ্যাকচুয়ালি টাক্ষী। সৌরভকে সত্যি মানে প্রমাণ Proof করে দেওয়া ছি ছি ছি, এই জায়গাটা রেখো না। এই জায়গাটাই আমি রাখবো। থ্যাংক ইউ।